হলিউড থেকে দেশ বিদেশের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ দিনে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ। সামাজিক অন্ধকার থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। আলোর পৃথিবী আমাদের হাতছানি দিয়ে ডাকছে। ওগো বাংলাদেশ, ওগো বাংলাদেশ, ওগো বাংলাদেশ, গো বাংলাদেশ, তুমি আমার প্রিয় মাতৃভূমি। যেখানেই থাকি না কেন, তুমি আমাদের মাঝে সদা জাগরুক। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাস থেকে আমরা স্মরণ করি মুক্তিযুদ্ধের যে সকল বীর যোদ্ধারা স্বাধিকার আদায়ের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের নিবেদন। একজন বললেন যে শুধু অস্ত্র হাতে নিলে তোমার ডাকাত হবে, সে অস্ত্রের হাতে শিক্ষা যদি না নাও তোমার দেশের সৈনিক হতে পারবে না। ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ, তুমি আমার প্রিয় বাংলাদেশ, আমার ভালোবাসার বাংলাদেশ। বিজয় শব্দটা খুবই আনন্দের। সে বিজয় রাষ্ট্রের হোক, ব্যক্তি জীবনে হোক। একটা জিনিস তুলে ধরার চেষ্টা করি আমার ছবির মধ্যে, আমার দেশ খুব সুন্দর। হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। মানুষের প্রকৃত ঠিকানা দেশ, এই আকাশ মাটি প্রকৃতি চিরচেনা চির আপন। কত মধুর স্বদেশের হাওয়া, রোদের ঝিলিক, চাঁদের আলো, দেশের সুখ দুঃখের সাথে মানুষের আমৃত্যু মিশে থাকা। বিশাল পৃথিবী, কত শত দেশ, কিন্তু মাতৃভূমির মতো প্রিয় কিছু নেই। কবির কাব্যে আর শিল্পীর গানেও শুনে সেই কথা।
জয়ের পর দীর্ঘকাল অতিবাহিত হয়েছে। আমরা অনেকেই মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু শতকোটি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসল উপভোগ করছি। সমবয়সী বন্ধুরা, স্বাধীনতার সময়ে আমাদের বয়সের ছেলেমেয়েরা স্বাধীনতার আন্দোলনের জন্য যে প্রেরণা আর চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তা আমরা কি ভাবতে পারি? আচ্ছা, আপনি এই যে তরুণ বয়সে কিভাবে মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারে অনুপ্রাণিত হলেন, এটা আমাদের নতুন প্রজন্মকে একটু জানাবেন, বলবেন। মার্চ মাস থেকে যখন স্কুলের ছাত্র ছিলাম, তখন এসএসসি পরীক্ষার্থী, তখনই আমরা বিভিন্ন আন্দোলনে যোগদান করি। আমরা মানসিকভাবে তখনই প্রস্তুত ছিলাম যে একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। যুদ্ধ শুরুতেই আমরা প্রথমে ছিলাম নারায়ণগঞ্জ গুদনাইল শিল্প এলাকায়। তখন দেখলাম আমাদের কিছু বন্ধুবান্ধব তারা অলরেডি ইন্ডিয়ার থেকে ট্রেনিং নিয়ে আসছে, মানে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমার মনে পড়ে একটা ঘটনা, সেটা হলো 14ই আগস্টের আগে 13ই আগস্টের রাত্রে আমরা একটা এক্সপ্লোসিভ ফুটাই আর কি, যে আমার বন্ধু ঝুন্টু বললো যে তুমি এটা নিয়ে ওখানে ওই 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 যে এক্সপ্লোসিভ ওখানে রাখা জাস্ট দিয়াশলাতে আগুন ধরাই দিবা। যাক, তা আমি জানতাম না কি ঘটনা কীভাবে ঘটে, তা বিরাট বিস্ফোরণ ঘটলো। হ্যাঁ, তো আমার মনে হয় তখন থেকে আমার শুরু হলো যে ঠিক আছে, আমি এখন তখন থেকে সত্যিকারভাবে যুদ্ধে অংশগ্রহণ করলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে প্রথম আমরা গেলাম ওই এই ক্যাম্পে। তা যা হোক, আমার টিচার ছিলেন নারায়ণগঞ্জে ওই শিল্প এলাকায় গুদনাইলে, তো ওনার নাম হলো আশাক আলী মাস্টার। গিয়ে দেখলাম যে ওখানে একটা ক্যাম্প আর কি। ওই ক্যাম্পটা মেনলি ধরেন যে ওই ছাত্র ইউনিয়ন, ন্যাশনাল আওয়ামী পার্টি, ওই সব নেতাদেরকে দেখলাম আর কি। তো ওখান থেকে দেখলাম যে আমাদের প্রথমে তারা রাজনীতি শিক্ষা দেওয়ার প্ল্যান করলো। তো ওখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমার আজও মনে পড়ে, একজন বললেন যে শুধু অস্ত্র হাতে নিলে তোমার ডাকাত হবে, সে অস্ত্রের সাথে যদি শিক্ষা যদি না নাও, তোমার দেশের সৈনিক হতে পারবে না। সেই অস্ত্রের সাথে যদি রাজনৈতিক প্রজ্ঞা বা শিক্ষা চেতনা বা কোনো যদি দর্শন না থাকে, ট্রেনিং না থাকে, তখন সেটা মানে দেশের সৈনিক হতে পারে না তারা। বেলায় এক মানে অলিভ কালারের একজন ড্রেস পরে একজন সামরিক বাহিনীর একজন জিপ নিয়ে হাজির। তা উনি ওই ক্যাম্প কমান্ডারকে বললেন যে যেসব ছেলেরা মানে রেগুলার বাহিনীতে মানে নিয়মিত বাহিনীতে যেতে চায়, তা আমরা তাদেরকে কিছু রিক্রুট করবো আর কি, আমাদের কিছু ছেলে দরকার। তা আমরা লাইনে দাঁড়াই। তা আমার এক বন্ধু ছিল, নাম হলো গুদনাইলেরই, সে নাম হলো হাবিবুল। সে বলল চল এই রেগুলার আর্মিতে যাই, কামান চালাতে পারবি, ট্যাঙ্ক চালাতে পারবি, আমরা ওই দেশে গিয়ে ওই ছোটোখাটো স্ট্যান্ড গানটা কী যুদ্ধ করবি, কামান ট্যাঙ্ক এগুলো বড় বড় অস্ত্র, ওগুলো যুদ্ধ করা ভালো, জোশ চল যাই আর কি। ওকে, তা আমরা লাইনে দাঁড়ালাম। তা উনি আমাদেরকে অনেককে সিলেক্ট করে ট্রাকে উঠাইলেন আর কি তোরা ক্যাম্পে। পরে শুনলাম সেটা নাকি একটা নতুন বেঙ্গল রেজিমেন্ট হবে, নাম হলো 11 বেঙ্গল রেজিমেন্ট, 11th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তো ওনার তখন উনি মেজর নাসিম, উনি ছিলেন কমান্ডিং অফিসার। তো উনি 2nd বেঙ্গলের আলফা কোম্পানির কমান্ডার ছিলেন, তখন ছিলেন ক্যাপ্টেন। তো উনি আলফা কোম্পানির সমগ্র সৈনিকদেরকে নিয়ে বিভিন্ন হাবিলদার, তো নায়ক, হ্যাঁ, ওদেরকে নিয়ে উনি 11 বেঙ্গলটা তৈরি করেন। তো এটা হ্যাঁ, আমি আমরা তো মানে সব মানে স্টুডেন্ট, আমরা তখন সৈনিক হিসাবে জয়েন করি আর কি। তো যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হলো ডিসেম্বর 6 তারিখ আমার সবসময় মনে থাকবে। আমি ছিলাম চার্লি কোম্পানিতে 11 বেঙ্গল রেজিমেন্টের। যাক, আমরা তখন অ্যাডভান্স করি, তখন ওই ওই যে মানে ওটা বলে শাহবাজপুর ব্রিজ, ওটা মানে সরাইলের যাওয়ার আগে আর কি, মানে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় ওই শাহবাজপুর ব্রিজে তিতাস নদীর পাড়ে। ও ব্রিজে ওঠার সময়ই তখন দেখলাম যে আমাদের পিছ থেকে হঠাৎ করে যে পাকিস্তান আর্মির 2টা মানে ট্রাক আসলো আর কি। হ্যাঁ, তবে যাক, তখন আমরা তো সবাই পজিশন নিলাম। তখন গুলাগুলি ছুরি হইলো, প্রায় ঘন্টাখানিক গুলাগুলি বেশ চললো। তখন আমরা জানতে পারলাম না কে মারা গেল, কি হইলো না হইলো। তো অনেক ধুমা, অনেক কিছু হইলো। শেষে দেখলাম তারা ওই পাকিস্তান আর্মিরা ওই ট্রাক থেকে নামার পরে দৌড়দৌড়ি করলো। তো আমরা সবাই পিছে পিছে গেলাম, গিয়ে তার সারেন্ডার করাইলাম। হ্যাঁ, আমি আমার অনেক বন্ধুবান্ধব। পরে শুনলাম যে আমাদের যে মানে 11 বেঙ্গলের কমান্ডিং অফিসার মেজর নাসিম, তখন উনি গুরুত্বভাবে আহত হন আর কি। তো এই জন্য আমরা তো সবারই মন খারাপ ছিল ওই দিন। হ্যাঁ, যে উনি মানে ওনার অনেক মানবিক গুণাবলী ছিল, যেটা আমরা ওই ট্রেনিংকালে দেখতে পেলাম। সেটা হলো যে যখন আমাদের 11 বেঙ্গলের ট্রেনিং শুরু হয়, তখন ট্রেনিংটা খুব কষ্ট। তো অনেকে মানে ওই ট্রেনিংটা ছাইরা চলে যেতে চাইলেন আর কি, অনেক ছেলেরা। একদিন ওই মেজর নাসিম সবাইকে বললেন, ওকে তোমরা যারা চলে যেতে চাও, যারা থাকতে চাও না এখানে, ওকে কাম আউট অ্যান্ড গো।
এবং গেল, অনেকেই গেল। হ্যাঁ, অনেকে মানে আমার যে বন্ধু যে ছিল, যে হাবিব করে নাম, আমাকে যে ইন্সপিরেশন করছিল যে সেও তুমি, চলে গেল। হ্যাঁ, সে আমার তো অনেক মোটা, সে আমার তো অনেক শক্তিবান, কিন্তু জানলাম না সেও চলে গেল। আমার বলা দোস্ত অনেক তো কঠিন। আপনি গেলেন না কেন? আমি ভাবলাম যে না, আমার একটা মানসিক মানবিক মানে কি একটা চিন্তা ভাবনা, যে একটা কাজ শুরু করতে গেলে ওটা শেষ করতে হবে। হ্যাঁ, আপনি কারণ দেশ জাতির জাতির জন্য সেটা আমি ভাবলাম যে যদি আমরা সবাই যদি চলে যাই, যুদ্ধ কে করবে? নরসিংদী কলেজে থাকার পরে তখন তো দেশ স্বাধীন, রাস্তায় মানুষ সবাই আসা মানে আমার সাথে মুলাকাত করলো, আসলো সবাই, যে ওরা অনেকে ধারণা যে ওরা তো দেখেনি যে ড্রেস পরা বাংলাদেশের একটা বেঙ্গল রেজিমেন্ট, রাইট? এটা অনেকের জন্য একটা আনন্দের ব্যাপার ছিল। সমগ্র ঢাকা শহরবাসী আমাদেরকে যে অভ্যর্থনা দিলেন সবাই, যে ফুলের মালা, তারপরে ফুল সবকিছু দিয়ে, তাদের ধারণাই ছিল না। তারা ভাবছে যে তারা প্রথম দেখছে 16 ডিসেম্বরে দেখছে ইন্ডিয়ান আর্মি, তারা বাংলাদেশ আর্মি দেখেনি। যাক, এটা দেখার পর তারা ভাবছে না বাংলাদেশ বেঙ্গল রেজিমেন্টের লোকজন আসছে। তখন আমি আর্মি থেকে বিদায় নিই লেখাপড়া করার জন্য, কারণ যুদ্ধ শেষ। আমরা মনে করি যে দেশ গড়ার জন্য আমাদের অন্যভাবে আরও প্রস্তুতি নেওয়া উচিত, পড়াশোনা করা উচিত, শিক্ষা নেওয়া উচিত। একটা জাতিকে স্বাধীন করতে হলে যে ত্যাগটা দেখার প্রয়োজন, শুধু যুদ্ধকালীন সময় না, এবং দেশটা গড়ার জন্য সেই ধরনের তার চেয়ে বেশি ত্যাগটা দেখার প্রয়োজন। এবং আজকে যদি আমরা দেখি যে আমাদের মনে হয় যে আমাদের যে একটা ঐক্য, জাতীয় ঐক্য, সেটা ছাড়া একটা জাতিকে গড়া যায় না। তা আমার সবচেয়ে মনে পড়ে যেটা, যে যুদ্ধকালীন সময় আমাদের অনেক সাথে অনেক সৈনিক ছিলেন। আমি সেই সৈনিক জীবন পার হইয়া আমি নিজে অনেক কষ্ট, অনেক মানে রাস্তাঘাট পার হইয়া যে পড়াশোনার এই পর্যন্ত আসতে পারছি, অনেকে সেই সুযোগ পায়নি। যাক, এই জন্য আমি তাদেরকে স্মরণ করি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ফলে এত বছর পার হয়ে গেল, এই এত বছর পরে নতুন প্রজন্মকে আপনি কি শিক্ষণীয় কথা বলতে চান? পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। অর্জন করার পরে রাখার জন্য আরো বেশি কষ্ট করতে হয়। প্রবাসে অভিবাসী মানুষ ভুলে যায়নি দেশ ও জাতির কথা। চিন্তা ভাবনা ও চেতনার অনুভূতিতে বিরাজ করছে বাংলাদেশ। স্বরচিত কবিতা আবৃত্তি করছেন আন্তর্জাতিক মূকাভিনেতা কাজী মশরুফ হোসেন। বিদেশ বিভুঁয়ে বসে আমি একজন বাংলাদেশি, কবিতায় আমি বাংলাদেশের গান গাই, মনে প্রাণে আমি তোমায় ভাবি। বাংলাদেশ আমার জন্মের বাংলাদেশ, বিদেশ বিভুঁয়ে বসে আমি তোমায় ভালোবাসি। তুমি আমার চাষাবাদের বাংলাদেশ, ক্ষেত খামারের বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, বাঙালির বাংলাদেশ, আমার মায়ের বাংলাদেশ। আমি কবিতায় বাংলাদেশের গান গাই। তুমি আমার গ্রামীণ বাংলার বাংলাদেশ, সুন্দরবনের বাংলাদেশ, কপোতাক্ষের বাংলাদেশ, সজন বদির বাংলাদেশ, লালন শাহের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। তুমি আমার প্রিয় বাংলাদেশ, আমার ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসি তোমায় আমি বাংলাদেশ, বিদেশে বিভুঁয়ে বসে আমি একজন বাংলাদেশের বাঙালি, কবিতায় আমি বাংলাদেশের গান গাই। মুক্তিযোদ্ধারা এখনও অসুবিধায় আছে। নান্দাইলে আমার পরিচিত এক মুক্তিযোদ্ধা, সে এখন পর্যন্ত অনাহারে আছে এবং রীতিমতো দেশের জন্য কান্দে। খুব ভালো মানুষ। হ্যাঁ, প্রবাসী থেকে মুক্তিযোদ্ধাকে অনেকভাবে সাহায্য করা যায়। যদি প্রবাসী সকলেই একতাবদ্ধ হয়, তাহলে আমরা সাহায্য দিতে তাদেরকে অসুবিধা হবে না। কারণ $50, $100 যে কোনো উপায়ে সংগ্রহ করা যায়। কিন্তু একটা প্রকল্প থাকতে হবে তাদের জন্য। একটা প্রকল্প থাকা প্রয়োজন, কিন্তু প্রকল্প করতে চাইলে তো নেতৃত্ব নিয়ে বিরাট সমস্যা। মুক্তিযুদ্ধের সময়টা আমার বয়স 7 কি 8 হবে। তো যতটুকু মনে পড়ে স্মৃতি, আমরা ইন্ডিয়াতে গেলাম এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছিলেন তাদেরকে দেখলাম। আমরা একটা ক্যাম্পে ছিলাম। তো বিজয় শব্দটা খুবই আনন্দের। সে বিজয় রাষ্ট্রের হোক, ব্যক্তি জীবনে হোক, এই বিজয় অবশ্যই আনন্দের, মধুর। যে জিনিসটা আমাদের আরও দরকার, আমাদের ইউনাইটেড হওয়া দরকার। দেশের জন্য আমরা উপলব্ধি করি। তো এখানে আমরা যারা আছি সবাই একত্রিত হয়ে আমাদের সেই দিবসটাকে স্মরণ করা উচিত। আমাদের একটা ব্যর্থ দিক, যাদের জন্য আজকে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে এবং যাদের জন্য আমরা আজকে এই প্রবাস জীবনে সুন্দর জীবন যাপন করছি, তাদেরকে আমরা ভুলে যাচ্ছি। বলতে গেলেই প্রায় পত্রপত্রিকায় দেখি যে মুক্তিযোদ্ধারা ভিক্ষা করতেছে, মুক্তিযোদ্ধারা রিক্সা চালাচ্ছে। তো কর্মই তবুও আমার মনে হয় তাদের আরেকটু বেটার জীবনে থাকা উচিত ছিল।
আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত। আমরা আর্থিকভাবে ওদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। ওদের মধ্যে যদি ইউনিটি না থাকে, যদি ইউনাইটেড না হই, তাইলে তো এটা সম্ভব না। বিজয় দিবসের অনুষ্ঠান যখন করছি ঠিক সেই মুহূর্তে আমাদের এই লস অ্যাঞ্জেলেসে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথীন্দা। রথীন্দা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক ছিলেন এবং সেই সময়ের তার গল্প কথা আমরা এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা রথীন্দা, আপনাদেরকে এই নতুন প্রজন্মের কাছে কিছু বলবেন আপনার সেই অতীতের স্মৃতিচারণ? সুধীমণ্ডলী, আসলে মুক্তিযুদ্ধ তো একদিনের ব্যাপার নয়। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের আদর্শ, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের দেশমাতৃকার প্রতি আমাদের ভালোবাসা, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের দেশের মায়ের প্রতি শ্রদ্ধা। আজ এই মহান দিনে আমি শুরুতেই শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সেই সকল সহযোদ্ধা, অকুতভয় মুক্তিযোদ্ধা, বীর সেনানী যারা আমাদের দেশমাতৃকার মুক্তির জন্য অস্ত্র হাতে নিয়ে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে যারা সে সময়ে 1971 সালে নিজের জীবন দিয়ে মাকে মুক্ত করে গেছেন, আমি সেই সকল সহযোদ্ধার প্রতি আমার সমবেদনা নয়, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে এই দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের আত্মার, বিদেহী আত্মার শান্তি সদ্গতি কামনা করছি। সুধীমণ্ডলী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা যেখানে কাজ করতাম মুজিবনগরে, সেখানে আমাদের উপরে দায়িত্বই ছিল কিভাবে নাটক, গান, কথিকা প্রচার করে দেশবাসী তথা মুক্তিযোদ্ধা এবং বিশ্বকে জানানো যে আমরা বাঙালি জাতি, বাংলাদেশের জনগণ, আমরা আমাদের দেশকে মুক্ত করার জন্য একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছি। সেই মহান দায়িত্ব ছিল আমাদের উপরে এবং আমরা সেটা অবশ্যই আমি অহংকার বা গর্ব করেই বলতে পারি যে আমরা এই সাধারণ ছেলেমেয়েরা, তখন আমি বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র, আমরা সেটাকে কিভাবে যে সফল করেছি, তখন মাথার মধ্যেই একটাই চিন্তা যে আমাকে দেশ স্বাধীন করতে হবে। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের আর কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা, চরম আকাঙ্ক্ষা, দেশকে স্বাধীন করতে হবে। এবং আমরা রাত নাই বেরাত নাই, হয়তো রাত 1টার সময় খবর আসলো যে এরকম বঙ্গবন্ধুর ফাঁসির হুকুম হচ্ছে, আমরা সেই মুহূর্তে বসে গীতিকার গান লিখছে, সুরকার সুর করছে, আমরা সেই 2টা-3টা রাত, ওই 2টা-3টা রাতে আতপ্রহরে আমরা সবাই সেটাকে কণ্ঠে ধারণ করে পরদিন সেটাকে আমরা প্রচার করছি। এবং কি সেখানে একটা সাধারণ বাড়ি, এটা কোনো স্টুডিও না, একটা বাড়িতে 2টো ঘর, প্রথমে একটি স্টুডিও ছিল, পরে সেটাকে 2টা স্টুডিও করা হয়, সেখানেই গান, সেখানেই নাটক, সেখানেই সংবাদ, সেখানেই চরমপত্র, সেখানেই জল্লাদের দরবার, সব কিছু আমরা ওই 2টো ঘরের মধ্যেই করেছি। এবং এটা কোনো সাউন্ডপ্রুফ কোনো ঘর ছিল না, কিন্তু এই যে মনের যে একটা বাসনা, মনের যে একটা জেদ, সেই জেদের কারণে যে টেকনিশিয়ান রেকর্ড করছে সেও খুব কনফিডেন্সের সঙ্গে করছে, আমরা যারা গাইছি আমরাও খুব উদ্দীপনার সঙ্গে গাইছি, আর যে বাজাচ্ছে সেও তার মন প্রাণ দিয়ে বাজাচ্ছে, যে কারণে একটা সুন্দর জিনিস আমরা উপহার দিতে পেরেছিলাম। আজকে সে সমস্ত গান, অরিজিনাল যে গান, সেগুলো বাজে না। আমরা পরবর্তীকালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমাদের প্রয়াত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুখ্য সঙ্গীত পরিচালক প্রয়াত সমর দাস, আমি তাকে স্মরণ করছি, আমার গুরু, তার পরিচালনায় আমরা একটি লং প্লে করি, সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মূল গানগুলি, মুখ্য গানগুলি আমরা করেছি। কিন্তু এটা পূর্ণাঙ্গ অ্যালবাম নয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরও প্রচুর গান ছিল, কিন্তু সেগুলোকে আমরা এখনও ধরে রাখতে পারি নাই বা কেউ ধরে রাখার চেষ্টা করেনি, অর্থাৎ আমাদেরকে কেউ প্যাট্রোনাইজ করে না যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলিকে ধরে রাখা হোক। যেমন আমাদের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠশিল্পী আব্দুল গনি বুখারি, তারপরে মোকশেদ আলী সাঁই, এরকম সমর দাস, হরলাল রায়, এরকম অনেকেই আমাদের থেকে চলে গেছেন, তাদেরকে তো আমরা আর পাবো না। কিন্তু তারা যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এক একটা পিলার, তাদেরও কিছু এরকম কথাবার্তা ছিল, তারা কিছু বলতে পারতো জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তা কিন্তু হলো না। আমরা সেটাকে ধরে রাখতে পারলাম না, আমাদের সেটাই ব্যর্থতা। আমি বলবো যে আমরা আমাদের ইতিহাসকে এইভাবেই আমরা ভুলে যাচ্ছি। তো আজকে আমি এটুকুই বলবো যে আমরা এই রকম কষ্ট করে কোনো চাওয়া পাওয়ার মধ্যে ছিলাম না, শুধু দেশমাতৃকাকে স্বাধীন করবার জন্য, মুক্ত করবার জন্য, পাক বাহিনীর কাছ থেকে, পাকিস্তান থেকে মুক্ত করবার জন্য আমরা এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। এবং সবাই, ছাত্র, শ্রমিক, জনতা, পুলিশ, বিডিআর,
সৈনিক, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে আমরা যুদ্ধ করেছি। আমরা একই সঙ্গে খেয়েছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আব্দুল জব্বার, আপেল মাহমুদ, অজিত রায়, আমি, কল্যাণী ঘোষ, প্রবাল চৌধুরী, মোকশেদ আলী সাঁই, আব্দুল গনি বুখারি, হরলাল রায়, অজিত রায়, আমরা একসঙ্গে কাজ করেছি। স্বপ্না রায়, অনেকের নাম হয়তো আমাদের মনে পড়ে না, কারণ অনেক দিন আমরা একসাথে নেই। যেমন এখানে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বিশেষ করে কোরাস গানগুলোতে যেমন প্রবাল চৌধুরী, কল্যাণী ঘোষ, উমা ইসলাম, ঝর্ণা ব্যানার্জি, রূপা খান, মালা খান, এখানে লস অ্যাঞ্জেলসে আছে আমার আরেক বন্ধু মঞ্জুর, নিউ ইয়র্কে আছে শহীদ হাসান, এই আমরা যে সবাই মিলে এই গান করতাম। বিশেষ করে সমরদার সেই বিখ্যাত গান গোবিন্দ হালদারের লেখা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল, এই গানটি তো প্রায় 3 দিন আমরা এক নাগারে সমরদা রিহার্সেল করেছেন। আর মুখ্য শিল্পীর দায়িত্ব ছিল আমার। সমরদা একটু অন্য রকমের মানুষ ছিলেন, উনি আজকে যে শ্যুটটা করলেন কালকে ওটা ভুলে যেতেন, এই জন্য তখন আমাকে এইটা মনে রাখতে হতো। তো মাঝে মধ্যে এটা নিয়ে সমরদার সঙ্গে আবার হতো। সমরদা আসলে ক্রিয়েটার, উনি এক এক সময় এক এক রকমের সুর করে ফেলতেন। তা আমি বলতাম যে না সমরদা, আপনার কিন্তু কালকে কিন্তু আপনি এইটা করেছেন। তো হ্যাঁ কী বলিস তুই, ধমক দিত। তাই বলো না আপনি কালকে এইটা করেছেন, বলে শোনা দেখি, আমি শোনাতাম। তখন বলছি আচ্ছা 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 ঠিক আছে, তাহলে এইটাই কর। তা আমরা এইভাবেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমাদের সেই সমস্ত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জুনের প্রথম দিকটায় আমি যাই। তো যেদিন গেলাম সেদিন গিয়ে খুব পরিশ্রান্ত শুয়েছিলাম। তো সন্ধ্যার দিকে আপেল মাহমুদ আমাকে গিয়ে ডাকছে, মামু মামু ওঠ। তা আমি তো ঘুমিয়েছিলাম, আমি তখনও ভাবছি যে আমি বাংলাদেশের ভিতরে আছি। যেভাবে ডাকছে মনে হচ্ছে যে আর্মি বোধহয় অ্যাটাক করে ফেলছে। আমি তো ধরপড় করে উঠলাম, কী ব্যাপার কী ব্যাপার? কই মামু না না মামু, আমি একটা গানের সুর করছি, তুই উপরে আয়, হাত মুখ দিয়া ওইটাতে একটা তুই শুধু টান দিবি। আমি তাই নাকি, ঠিক আছে তুই যা, আমি আসতেছি। তা আমি হাত মুখ দিয়ে গেলাম স্টুডিওতে। তখন আমাদের একটাই স্টুডিও, ছোট্ট একটি ঘর। ওই গোপীবল্লভ বিশ্বাস, সে মারা গেছে, শুধু তবলা হারমোনিয়াম আর আমাদের গান। সেই গানটি বিখ্যাত গান, এবং এইটাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার প্রথম গান আপেল মাহমুদের সঙ্গে, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। এবং সেই যে টানটি, বলে মামু কোথায় টানটা হবে তুই ফিট করে দে। আমি তুমি শোনাও আগে, তারপর আমি সেই টানটা দিলাম। আমি আপনাদের জন্য তার একটি মুখ, শুধু আমি আপনাদের অন্তরা এবং একটা মুখ আমি আপনাদের জন্য আমি পরিবেশন করছি। তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। হ্যাঁ সুধীমণ্ডলী, আমরা যারা প্রবাসে আছি, দেশ থেকে অনেক দূরে, আপনারা যারা সবাই মিলে এখানে আছেন প্রবাসে, আপনাদের সঙ্গে আপনার পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে রয়েছে এখানে, তারা এখানকার আমেরিকান সভ্যতায়, আমেরিকান কালচারে তারা মানুষ হচ্ছে। কিন্তু আমি আপনাদের কাছে একটাই আবেদন রাখবো যে আমরা একটি গর্বিত জাতি, যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছে। তার বিরাট অহংকার, একটি পতাকা, একটি দেশ, এটা আমাদের সবচেয়ে বড় অহংকার যে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। সেই যে স্বাধীন দেশের নাগরিক কীভাবে স্বাধীনতা যুদ্ধ হলো, তার ইতিহাস, তার গান, তার লেখা আপনারা আপনাদের ছেলে মেয়েদের শোনাবেন গল্পের মতন করে, যাতে তারা নিজের রুট অর্থাৎ নিজের মাটি থেকে যেন সরে না আসে। তারা যেন আমাদের স্বাধীনতার অহংকারটা নিজের বুকে লালন করে, যে আমরাও কম না, আমরা একটি যোদ্ধা জাতি, আমরা আমাদের দেশকে স্বাধীনতার মাধ্যমে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, আমাদের সেই অহংকার, সেই গর্ব আছে। সেই জিনিসগুলো তাদেরকে শোনাবেন গল্পের মতন করে, কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, এইভাবে কত মুক্তিযোদ্ধা মা বোন এই জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, সেই সমস্ত কথা তাদের বলবেন। তাদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ছোট ছোট গল্প আছে, নাটক আছে, সেগুলো শোনাবেন, পড়াবেন, বলবেন। তাহলেই তাদের মধ্যে আমাদের বাঙালি জাতীয়তা, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ
সব কিছু তাদের মধ্যে থাকবে, তারা সেইভাবেই গড়ে উঠবে এবং নিজেকে অহংকার গর্বিত অনুভব করবে যে আমিও কোনো অংশে কারো থেকে কম নয়, আমি একটি যোদ্ধা জাতি, আমি একটা যোদ্ধার ছেলে। তার ভিতরে সেই অনুভূতি যেন থাকে, সেই অনুভূতিটাকে আপনারা জাগরিত রাখবেন। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের প্রেরণা। আমাদের দেশ, আমাদের জাতি, সেটাই আমাদের অহংকার। ধন্যবাদ সুধীমণ্ডলী। প্রবাসে সেন্ট্রাল ফ্লোরিডায় প্রায় 35 জন নতুন প্রজন্মের তরুণ তরুণীরা তাদের নিজেদের উদ্যোগে বাংলাদেশের উপর চলচ্চিত্র নির্মাণ করছে। ছবির নাম স্বাধীন, উই আর ফ্রি। পরিচালনায় নুরেন হায়দার। তারই কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। সবার জন্য মুক্তি চাই, দেশের জন্য মুক্তি চাই, মানুষের জন্য মুক্তি চাই, সমাজের জন্য মুক্তি চাই। স্বাধীন স্বাধীন স্বাধীন, মোরা স্বাধীন, প্রাণের স্বাধীন, এই নির্মল আলো বাতাসের স্বাধীন, গণতন্ত্রের স্বাধীন, সমতার স্বাধীন, যুগের স্বাধীন, আগে বাড়ার স্বাধীন। স্বাধীন 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 স্বাধীন, ওরা স্বাধীন। এই বুড়ো জনের স্বাধীন, এই শিশুর স্বাধীন, এই দুনিয়ার মাঝে উঁচু হয়ে দাঁড়াবার স্বাধীন, আগে বাড়ার স্বাধীন। স্বাধীন 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 স্বাধীন। আমরা স্মরণ করি স্বাধীনতার পঙ্গু মুক্তিযোদ্ধার কথা। তাদের ঋণ আমরা কোনোদিন ভুলতে পারবো না। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 10 বছর। আমরা রাজশাহী জেলাতে থাকতাম। দেখলাম যে গুলি চলে আসছে বাড়ির দিকে, তখন ভাত রান্না করা হচ্ছিল আর আমরা গোসল করছিলাম। আব্বা এসে বললো সবাই বাংকারের মধ্যে যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে আমরা সব উঠে আসলাম। উঠে এসে আমরা বাংকারের মধ্যে গেলাম। বাংকারে 3টা ফ্যামিলি ছিলাম। একসময় আমরা ওখান থেকে বের হয়ে দৌড়াইতে থাকলাম। দৌড়াতে দৌড়াতে পদ্মার পাড়ের কাছে চলে গেলাম। যখন পদ্মার কাছে চলে গেছি ওই গ্রামের থেকে 2 মাইল দূরে, তখন দেখলাম যে আমরা যে এলাকায় ছিলাম সেই এলাকাটা পুড়ে যাচ্ছে। পুড়ে যাওয়ার পরে ওরা যখন চলে গেল আর্মি, তারপরে আমরা পরের দিন সকালবেলা ভোরে, সারাদিন না খাওয়া, পরের দিন ভোরে আমরা হেঁটে হেঁটে আবার ওখানে ফেরত এসেছি। ফেরত এসে দেখি আমাদের সাথে যারা ছিল তাদের ওই যে বাংকারের এক সাইড দিয়ে আগুন দেওয়া হয়েছে, একদিক দিয়ে আগুন দিয়েছে আর আরেক দিক দিয়া যখন মানুষ বের হয়ে এসছে সবাই গুলি করে মেরে ফেলে দিচ্ছে আর এক মুখ দিয়া। তারপরে আমাদের যে সমস্ত জিনিসপত্র ছিল সমস্ত পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে। এই বিভৎস সিনগুলো আমি যেগুলো দেখছি আমার চোখের সামনে, মৃত লাশ আর অল দোজ থিংস, আমি এখনো কোনোদিন বলতে পারবো না এটা। এবং এখনো আমার রাত্রিবেলায় মাঝে মাঝে আমি দুঃস্বপ্ন দেখি এবং ভয় লাগে যে কি হয়েছিল ওই সময়। দেশে বিদেশে স্বাধীনতার স্বাদ আস্বাদনকারী সকলের কাছে আমাদের আবেদন, পঙ্গু মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার পরিজন, সন্তান সন্তাদিদের প্রতি আমরা সহানুভূতি প্রদর্শন করি এবং অর্থনৈতিক সাহায্যের প্রকল্প নির্মাণ করি। এখানে শিল্পী মামুন রিয়াজি রয়েছেন। আমরা তার কাছে জিজ্ঞেস করছিলাম যে মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? আসলে স্বাধীনতা ছিল আমাদের কষ্টের স্বাধীনতা, আমার মা বাবার কষ্টের স্বাধীনতা। আমি তখন ছোট ছিলাম, রূপপুর গ্রামে আমরা লুকিয়েছিলাম। আমার এতটুকু মনে আছে, আমার বাবার মাথায় বেডিং ছিল, আমার মার মাথায় বেডিং,
পুলিশের আর মিলিটারির পিছন দিক থেকে বারুদ এসে যখন আগুনের ফুলকিগুলো পড়ছিল, আমরা বাঁচার জন্যে দৌড়িয়ে চলছিলাম। হঠাৎ করে কাঁধের মধ্যে আমার বাবা ছিটকে পড়ে গেল। আমি আমার বাবাকে যে তুলব এই শক্তি পর্যন্ত আমার ছিল না, আমার মাথাও ছিল বেডিং। এই কষ্টের স্বাধীনতা, আমার মার কষ্টের স্বাধীনতা, আমাদের দেশের মানুষের স্বাধীনতা আমার এখনও মনে পড়ে। কিন্তু একটা জিনিস জেনেছিলাম আর ভাবতাম যে একটা নিজস্ব মানচিত্র হবে, একটা দেশ হবে এবং একটা ভাষায় কথা বলবো, সেটা হচ্ছে বাংলা ভাষা। কি আমি যখন ছবি আঁকি, ওই বাংলাদেশের গ্রাম আসে, বাংলাদেশের নৌকা চলে আসে আমার ছবির মাধ্যমে, এবং এখানে আমি প্রদর্শিত করেছি আমার প্রদর্শনী, এবং রিসেন্টলি বাংলাদেশেও করে এসেছি। এবং এখানকার মানুষ খুব পছন্দ করে বাংলাদেশের নদী নালা, খাল বিল এবং সৌন্দর্য। আমি একটা জিনিস তুলে ধরার চেষ্টা করি আমার ছবির মধ্যে, আমার দেশ খুব সুন্দর, আমি সেই দেশের ছেলে, আমি সেই দেশকেই এখানে মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। যারা অসহায় মুক্তিযোদ্ধা, আমি বাংলাদেশে দেখে আসছি, মুক্তিযোদ্ধা ফ্যামিলিরা খুব কষ্টে আছে, যারা ফেক মুক্তিযোদ্ধা সেজেছে তারা খুব ভালো আছে, কিন্তু আসল যারা মুক্তিযোদ্ধা তাদের অভাব অনটন, ছেলেপেলে লেখাপড়া করতে পারে না, তারা অসহায় আছে। তো এদের দিকে আমাদের তাকানো উচিত, আমাদের প্রত্যেকটা সচেতন মানুষের এগিয়ে আসা উচিত। অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে। তা প্রবাসের অভিজ্ঞতা আলোকেই হোক বা স্বদেশের অভিজ্ঞতাই হোক না কেন, আসুন দেশের ও প্রবাসের পারস্পরিক অভিজ্ঞতা আদান প্রদান করি ও দেশকে সমৃদ্ধ করে গড়ে তুলি। প্রবাসী ও স্বদেশের মানুষের যোগসূত্রের মাঝে গড়ে তুলি হৃদয়ের সেতু বন্ধন। হৃদয়ের সেতু বন্ধন।
এখানে যে বাচ্চাদেরকে ওদের উৎসাহ করার জন্য ওদের ইনভলভমেন্টটা থাকা উচিত দেশের প্রতি, যেটা লস অ্যাঞ্জেলেসে অনেক বেশি আমি দেখেছি অন্যান্য স্টেটের তুলনায়। থেকে একটা দেশাত্মবোধক গানের একটা অ্যালবাম রিলিজ করার ইচ্ছা আছে, যেটা ছেলেমেয়েদের ভিতরে একটা চেতনা থাকে, ওরা যে এটার সাথে ইনভলভড আছে ওইটা ডকুমেন্ট করার জন্য, এবং ওরা যাতে এবং ওদেরকে দেখে যাতে নেক্সট যারা আসবে তারা যাতে ইন্টারেস্টেড হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভাবনা মুক্ত হন। ধন্যবাদ। হৃদয় বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ। 1971 সনের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের সার্বভৌমত্ব আন্দোলনকে ত্বরান্বিত করতে এগিয়ে এসেছিল বিটলসের প্রখ্যাত গায়ক জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ ছিল অভূতপূর্ব নজিরবিহীন স্মৃতির ফলক। আমাদের বিজয়ের দিনে আমরা প্রবাসীদের পক্ষে হলিউড থেকে ওয়াক অফ ফেমে স্থাপিত বিটলস তারকার সামনে দাঁড়িয়ে সেই অমর স্মৃতির কথা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা তোমার কণ্ঠশিল্পের পদক্ষেপের কথা মনে রাখবো হে মানব, জর্জ হ্যারিসন। Essence to seek immortality has no place for honesty. It's my Bangladesh, Amar Bangladesh. It's not get to me, it's cappuccino. How much you make and who you control. It's Bangladesh, Amar Bangladesh. This one goes out to the politicians. ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বাসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা। স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা বাংলাদেশ, আমার বাংলাদেশ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বাসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা। স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা বাংলাদেশ, আমার